ডুরান্ড ফাইনালে যুবভারতীতে যেটা ঘটলো, যেরকম ইস্টবেঙ্গল পারফরমেন্স দিল, তারপরে একটাই ওয়ার্ড আমার মাথায় আসছে, সেটা হচ্ছে স্প্লেন্ডিড, অভূতপূর্ব, আশ্চর্যজনক। যে রকম ইস্টবেঙ্গল পারফরমেন্স দিয়েছে, এবং শুধুমাত্র ফাইনালে নয়, পুরো দিস টুর্নামেন্টে যে রকম ইস্টবেঙ্গল খেলেছে, তারপরে যদি এরা চ্যাম্পিয়ন না হতো তাহলে আমি তো প্রচন্ড পরিমাণের অবাক হতাম। কথা বলবো আজকে ডুরান্ড ফাইনাল নিয়ে। 23 তারিখ ঘটে গেছে, 4-1 স্কোর লাইনে ইস্টবেঙ্গল তার 17তম ডুরান্ড কাপ জিতে ফেলেছে। ঠিক আছে গাইস, তো আজকে আমরা একটু মার্ডার করব ম্যাচটার, মার্ডার ইন দ্য সেন্স আমরা একটু ভিতরে দেখবো, একটু উঁকি মেরে দেখবো যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং কিছু কি হতে পারতো, মোহনবাগানের কি একটু হলেও চান্স ছিল, সেটা নিয়ে আজকে আমরা একটু ভেবে দেখবো। তো আমি যতটা অ্যানালিসিস করতে পারি সেটার উপর ডিপেন্ড করে আজকে এই টপিক নিয়ে আমরা বসে গেছি। তো প্রথমেই বলে দিই, যদি আমরা লাইন আপ দেখে নিই না, ইস্টবেঙ্গল মোহনবাগান যে লাইন আপ নিয়ে আমাদের সেমিফাইনাল খেলেছে, সেম লাইন আপ নিয়ে আমরা ফাইনালেও নেমেছিল। ঠিক আছে, তো ম্যাচ যখন শুরু হয়, ম্যাচ শুরুতেই কেন জানি না আমার মন অন্তত বলছিল যে আজকে মোহনবাগানের কপালে দুঃখ আছে। এই জন্যই দুঃখ আছে কারণ একটাই, আমি যেই কারণটাকে মেন বলে ধরি সেই কারণটার নাম হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। আমি জানি না এই লোকটা কি খাই দেয় ভাই, কিছু মালফাল মারিয়ে দেয় না কিছু দেখিয়ে দেয়, কি করে দেয় আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এই লোকটা যেই টিমে গেছে, সে অ্যাটলেটিকো দি কলকাতা হোক, সে মোহনবাগান হোক, সে ইন্টার কাশি হোক, সে যে কোনো টিম হোক, সেই টিমকে সে টপ অফ দ্য লাইনে নিয়ে গেছে। আমি জানি না ভাই এই লোকটার মধ্যে কি আছে, সত্যি জানি না। এবং আমি প্রায় বলতে পারো থ্রু আউট দিস ডেকেড, প্রায় 7-8 বছর ধরে যতদিন আমি অ্যান্টোনিও লোপেজ হাবাসকে দেখে আসছি ভারতীয় ফুটবলের সাইকেলে, আমি ভাই কোনো অ্যান্সার পাইনি, সত্যি বলছি। কিন্তু কালকে যে মাস্টার ক্লাসের উইটনেস আমরা হলাম, ও কিচ্ছু বলার নেই। প্রথম থেকে যদি শুরু করি, যে ফার্স্ট গোল হয়েছিল বিপিং সিং এর দিয়ে, সেই গোলটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, মেরিনার্সদের কথা বলছি, যে আমাদের ডিফেন্স কিন্তু শক্ত নয়। ইয়েস, রাহুল বেকে, অভিমিতাই, অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোসের যে লাইন আপ, যে হাই লাইন মেনটেন, সেটা কিন্তু কালকে আমরা একটুকুও দেখতে পাইনি। যদি দেখতে পেতাম তাহলে এডবুন লালিন্ডিকা হ্যাট্রিক করতে পারতো না, একটা গোল দুটো গোল অব্দি মানে যায়। কিন্তু যখন 3 নম্বর গোলটা হয়েছে না, সুভাশিস কোথায়, রাহুল বেকে কোথায়, অ্যালবার্টো কোথায়, অভিমিতাই কোথায়, ভাই ইউ কান্ট ডিনাই যে মোহনবাগান কালকে হেগেছে। আমি এবার এডিট হওয়ার পর কালকে না পরশু নিজের মতো প্লিজ দেখে নিও, এইটা নিয়ে আমাকে নিচে বলতে আসবে না। পয়েন্ট আমার এটাই যে যদি মোহনবাগান ডিফেন্সটা ভালো করতো তাহলে একটু চান্স ছিল যে আমরা 4টা গোল নাও খেতে পারতাম। 3টে, দুটো গোলে যদি আমরা আটকে রাখতাম কোনোভাবে ইস্টবেঙ্গলকে, তাহলে আমার মনে হয় না যে কামব্যাক করাটা ততটা ডিফিকাল্ট হতো। অলরেডি একটা গোল হয়ে গেছিল, মানভীর করে দিয়েছিল। সেকেন্ড, 3 নম্বর গোলটা ম্যাকলারেন অনেক চেষ্টা করলো কিন্তু হয়নি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে 3 নম্বর গোলটা আসার পর থেকে মোহনবাগানের যে ইন্টেন্টটা, তাদের যে খেলার ইচ্ছেটা, সেটা কোথাও না কোথাও আমার মনে হয়েছে মারা গিয়েছে ভাই। কারণ এই জন্যেই বলছি যে মিডফিল্ড থাপা, যে মিডফিল্ডের মেন থাপা, ওই থাপা কিন্তু কালকে কি বলবো, আমি এখানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই না, থাপাকে ঘুরে থাপিয়ে দিয়ে চলে গেছে। সত্যি কথা বলছি ভাই, আমি আজকে একদম খুব র অ্যান্ড রাস্টিক কথা বলছি, কোনো রকম স্ক্রিপ্ট মিপ্ট কিচ্ছু নেই, যেটা মন থেকে আসছে সেটাই বলছি। কিন্তু এই ম্যাচটা ভারতীয় ফুটবলের জন্য ইম্পর্টেন্ট এই জন্য আমার মনে হয়েছে, এবং যে কারণটার জন্য আমি এটার নিয়ে একটা বড় ভিডিও বানাতে বসলাম, সেটা হচ্ছে গিয়ে পুরো ম্যাচটা, সে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক, ইন্ডিয়ান প্লেয়াররা বেশি ভালো খেলেছে বিদেশিদের থেকে। ম্যাকলারেন গোল পায়নি ঠিক আছে, কিন্তু মানভীর পেয়েছে। ওকে, এডমুন্ড আমাদের নর্থ ইস্টের ছেলে, সে হ্যাট্রিক করেছে, এবং বিপিন সিংও আমাদেরই ছেলে, সেও হ্যাট্রিক করেছে। এর সাথে সাথে যে প্লেয়ারটা মোহনবাগানের অ্যাটাক লাইন আপকে পুরো আঙুলের ডগায় রেখেছিল, তার নাম কিন্তু আনোয়ার আলী। এবার ইস্টবেঙ্গলে সে চলে গেছে ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে ভারতবর্ষের বেস্ট সেন্টার ব্যাক ভাই আনোয়ার আলী, কিচ্ছু করে না। সুভাশিস বোস ইয়েস, কিছু বলা যে সন্দেশ ঝিন্দান তার আগে আছে, কিন্তু আনোয়ার আলী ভাই যা খেলেছেন আনোয়ার আলী আগের দিন, ইউ কান্ট ইমাজিন। ঢুকতে দেয়নি বক্সে কাউকে ভাই, ঢুকতে দেয়নি, চাষ ঢুকতে দেয়নি। ওই
কোনোভাবে মানভীরের গোলটা হয়ে গেছিল বলে তাই, নয়তো 4-0 হারতাম। যখন 4 নম্বর গোলটা চলে আসে না, ইস্ট বেঙ্গলের যে সমর্থকরা তারা সেই 1975-এর ফাইনালের কথা মনে করাচ্ছিল যে 5 গোল দেব, 5 গোল। এবং সত্যি কথা বলতে লাস্টে যদি না একটু অ্যালবেটো খেলে দিত তাহলে আমরা 5 গোল অলরেডি খেয়ে গিয়েছিলাম ভাই। আর আমি জানি না পুরো থ্রু আউট দিস টুর্নামেন্ট ভিশালকে এত ভালো পারফরমেন্স দিল, শুধু এই টুর্নামেন্টে নয়, প্রিভিয়াস ইয়ারে, তার প্রিভিয়াস ইয়ারে বিশালকেতের নাম ছিল, এখনো আছে, যে সেট পিস হোক, 1:1 হোক, বিশালকেতের থেকে বেস্ট এখনো অব্দি ইন্ডিয়াতে নেই। কিন্তু কালকে যেরকম ভাবে বিশালকেত এক্সপোজড হয়েছে, আমি এটা এক্সপোজ বলাটা ঠিক নয়, কারণ একটা ম্যাচের উপর ডিপেন্ড করে তার পুরো কেরিয়ারটাকে জলাঞ্জলি দেওয়ার আমার কোনো অধিকার নেই। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে বেশিরভাগ গোলগুলোই কিন্তু 1:1-এই ছিল। বিপিন সিং এর গোলটাও ছিল, এডমুন্ডের সেকেন্ড গোলটা এবং থার্ড গোলটা, দুটো গোলই কিন্তু 1:1-এই ছিল। দূরপাল্লার শট ছিল, আমি মানছি যে যখনই দূরপাল্লার শটটা আমাদের ভিশালকেতের সামনে পড়েছে তখন ওই বলটা ডিফ্লেক্ট হয়েছে ওর হাতের উপর দিয়ে বেরিয়ে গেছে। ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ওরকম হয় কারণ বৃষ্টি হয়েছে। এবং থ্রু আউট দিস টুর্নামেন্ট প্রত্যেক বছর ডুরান্ড ভাই বৃষ্টিতেই হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দর্শকরা এবং প্লেয়াররা রেডি থাকে যে বৃষ্টি হবেই। এবং 23 তারিখ যেদিন খেলাটা হওয়ার কথা ছিল, মানে যেদিন ডেট ছিল, সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে সকালবেলা কলকাতাতে। যারা যারা কলকাতা থেকে দেখছো তারা জানবে অলরেডি। এবং বিকেলবেলাতেও সেকেন্ড হাফের ফার্স্ট থেকে বা ওই 40 মিনিটের কাছাকাছি সময় থেকে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তো ওই ডিফ্লেকশনটা ম্যাটার নয়, ডিফ্লেকশনটা যদি একটা গোল হয়েও যেত, তারপর থেকে যে কি বলবো স্কিল সেট মোহনবাগানের আছে, সেই স্কিল সেটে কিন্তু মোহনবাগান খেলছিল না, 1%ও খেলছিল না। আমি জানি না যে মেন্টালিটির দিক থেকে কেন এতটা ডিফারেন্স, নতুন কোচ এসেছে, নতুন লাইন আপ হয়েছে, সবই মানছি এটা ট্রানজিশন পিরিয়ডের মাঝখান দিয়ে মোহনবাগান কাইন্ড অফ যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে প্রফেশনালিজমকে ভুলিয়ে খেলতে ভুলে যাবি ভাই, এগুলো ঠিক নয়। আই মিন ঠিক আছে ইস্টবেঙ্গল জিতেছে, খুব ভালো কথা, 22 বছর পর তারা ডুরান্টে হাত রেখেছে, কিন্তু তার থেকেও বড় কথা মোহনবাগান যে ইন্টেন্ট নিয়ে খেলার কথাটা আমি বলছি না, সেটা কিন্তু আমি 1%ও দেখতে পাইনি। এবং দুঃখের বিষয় এটাই যে ভারতের সো কল্ড সব থেকে বড় ক্লাব হওয়া সত্ত্বেও এই ক্লাবটা মুখ থুবড়ে পড়ছে বিগত 3-4 বছর ধরে। সেই লাস্টে 23-এ আমরা ডুরান্ট জিতেছিলাম, তারপরে মনে হয় আইএসএল এ জিতেছিলাম 24-এ, তারপর থেকে আমরা কিছুই জিতিনি। হ্যাঁ, এই ক্লাবটা এতটাই বড় যে এক্সপেকটেশনও ততটাই বেশি থাকে। তো প্রত্যেক বছর যদি অ্যাটলিস্ট একটা করে কাপ না আসে, আমাদের মতো দর্শকদের প্রচন্ড মন খারাপ হয়। সেটাও যদি আমি সাইডে রাখি, কিন্তু ওই যে ইন্টেন্ট ভাই, ইন্টেন্ট যদি না থাকে কোনো ভালো ফুটবল প্রেমী তোমাকে সাপোর্ট করবে না। এবং আমার যেটা মনে হয়, যেটা নিয়ে আমি মেনলি কথাটা বলতে এসেছি, ভিডিওটা বানিয়েছি, সেটা হচ্ছে মোহনবাগানের ম্যানেজমেন্ট। এবার দেখো মোহনবাগানের প্লেয়ার ম্যানেজমেন্ট, প্লেয়ার স্কাউট নিয়ে আমি কিছু বলছি না, মোহনবাগানের ইনার ম্যানেজমেন্ট, তার মালিকানা নিয়ে আজকে আমি একটা কথা বলতে চাই। দেখো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল মোহনবাগানের নাম, সব দিনই ছিল। জবে থেকে সঞ্জীব গোয়েনকে এসেছেন, তিনি করে দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টস। এবার মোহনবাগান সুপার জায়ান্টস হওয়ার পর থেকে আমি জানি না কেন মোহনবাগানের এল লেগে পড়ে আছে। হ্যাঁ, হতে পারে সে পুরো একটা কর্পোরেট স্ট্রাকচার এনেছে, সে প্রচুর টাকা এনেছে, কিন্তু এটাও বলে রাখা যায় যে মোহনবাগানের যে স্কাউট, যে কি বলবো বড় প্লেয়ার তুলে আনা, তারা বড় প্লেয়ারের চক্করে, ট্যাগের চক্করে, মোহনবাগানি হওয়ার চক্করে না এমন এমন প্লেয়ার তুলে আনছে। দিমি পেত্রাতসকে ছেড়ে দিল, জেসন কামিন্স চলে গেল, এরপর যে বড় বড় নামগুলা, এই ডুরান্টের পর আমি জানি না কার নাম উঠবে, অ্যালবেটোকে আমার মনে হচ্ছে ছেড়ে দিবে, জানি না ভাই কি হতে চলেছে। এই যে মালিকানার পরিবর্তন যখনই একটা বিজনেসম্যানকে তুমি দিয়ে দাও না, ইপিএল এ দেখে নাও, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ঠিক আছে, এই দুটো যে বড় বড় ক্লাব 2020-র পর থেকে, ম্যানচেস্টার ইউনাইটেড তার আগেও থেকেও, কিন্তু চেলসি 2020-র পর থেকে ইউসিএল জিতেছিল ভাই, ইউসিএল জিতেছিল 20-তে চেলসি, তারপর থেকে চেলসি মারা গেছে। কেন মারা গেছে? সে একটা বিজনেসম্যান ওন করে। ম্যানচেস্টার ইউনাইটেডেরও সেম কেস, ঠিক আছে। যে ক্লাব থ্রু আউট দিস হোল ওয়ার্ল্ড, যে কোনো ক্লাব যখন ফুটবলিং কোনো কর্তার বদলে কোনো বিজনেসম্যান ওন করে যায় না, তখনই সমস্যা হয়ে যায়, কারণ সে প্রফিট আর লস চেনে ভাই, সে মানুষের ইমোশন, স্পোর্টস, কি বলবো, লোকজনের কেরিয়ার, এসব নিয়ে তার ভাবে না, ভাবার কথাও না, কারণ সে ব্যবসা করতে নেমেছে।
এবার অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন যদি ক্লাব তাকে মোটা মুনাফা না দেয়, সে প্লেয়ার কেনা বেচা হোক, সে স্টেডিয়াম থেকে হোক, মার্চেন্ডাইজ থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, যদি ক্লাব তাকে না ভালো মুনাফা দেয়, সে কিন্তু ক্লাবের উন্নতি করবে না। এবং এই যে একা মালিকানা না, এটা আমার একদম পছন্দ নয়। বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কার, আই মিন কি বলবো, আমার লোকটাকে পার্সোনালি সত্যিই পছন্দ নয় ভাই। এবার সেটা আইপিএল এর অনেক কেচ্ছা আছে, আইএসএল এসে ভালো মুখ সাজতে গিয়ে অনেক কিছু করে বসেছে। আমার সত্যি ব্যবসায়ীকে যখনই কোনো ক্লাব দিয়ে দেওয়া হয় না, বিশেষ করে স্পোর্টিং ক্লাব, সেই ক্লাব ইতিহাস লিখে রেখেছে যে গচ্চাই গেছে। তো আজকে সত্যি কথা বলতে আমি ইস্ট বেঙ্গলের জন্য খুবই খুশি, কারণ তারা ডিজার্ভ করে, সত্যি ডিজার্ভ করে। এই ফুটবলটা, এরকম সুন্দর ফুটবল, এরকম ডমিনেটিং ফুটবল, এরকম ট্যাকটিক্যাল ফুটবল খেলার পরে যে তারা জিতেছে, এবং আমি আশা করব যে এই বছরে যে আইএসএল হবে সেটা কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এফসি গোয়া, ব্যাঙ্গালোর এফসি, ঠিক আছে, একদম ভাই কি বলবো, চার্চিল ব্রাদার্স আসছে, জমে যাবে পুরো আইএসএল। তো ওয়েট করতে হবে, বেশি দেরি নেই, সেপ্টেম্বরের লাস্ট থেকে মনে হয় শুরু হয়ে যাবে। ডেট এখনো দেয়নি, ডেট দিয়ে দিলে অবশ্যই আমি সেটা নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা এখানে শেষ করবো, আর বেশি বকবো না। আমার মতামতের সাথে তুমি যদি একমত হো তাহলে প্লিজ নিচে কমেন্ট করে যাও। তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি ঠিকঠাক মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, এবং তার সাথে সাথে ওই বেল আইকনটা টিপে যাবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমার ফোনে একটা টুড়ুং করে মেসেজ চলে আসবে। ওকে, ঠিক আছে, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এসে এডিট করে এক রাতের মধ্যে এডিট করে দিয়ে দেবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।